ভুতুড়ে হাসির অ্যাডভেঞ্চার। এক হাতে পুঁইশাকের চচ্চড়ি আর এক হাতে পটল আলুর ডালনা নিয়ে রুমি যাচ্ছিল বিন্নি মাসির বাড়ি। মুনকিদের বাঁশের সাঁকোটা পেরিয়ে যেই না বাঁক নিয়েছে, অমনি কেউ কোথাও নেই। আচমকা নাকি সুরে কে যেন বলে উঠল, কে রে? সাঁঝের বেলা আতা গাছের তলা দিয়ে কে যাচ্ছিস? শোন শোন, এদিকে। চোখ তুলে চাইবার আর ফুরসত হলো না রুমির। তার আগেই ডালনার বাটিটা মাটিতে পড়ল ছিটকে। থরথর করে কাঁপতে লাগলো রুমি। ছুটে ওখান থেকে পালাবার সাহসটুকুও তখন ওর বুকে নেই। একটু পরেই আতা গাছের মাথা থেকে সুরসুর করে নেমে এলো এক গাছে কালো সুতো রুমির একেবারে হাতের কাছে। ওরে বাবা, মন্ত্র পড়ে সুতোয় জড়িয়ে ওপরে তুলবে নাকি? কি জাহাজ ভূতের পাল্লায় পড়লাম আজকে। ভয়ে ঘেমে চুপসে উঠল রুমি। ভূতটা আবার বললে আগের মতো নাকি সুরে, এই দুষ্টু মেয়ে, পালাচ্ছিস কোথায়? আগে প্রণামীটা দিয়ে যা, দিয়ে যা আমায়। প্রণামী? সেটা আবার কি? দে চটপট দিয়ে দিদি কিনি। মহা ফাঁপড়ে পড়ল রুমি। সঙ্গে তো একটা পয়সা করি নেই এখন উপায়। নচ্ছার ভূতটার কাছ থেকে ছাড়া পাবে কি করে আজকে? ভূতটা ফের তাড়া দিল, কিরে এখনো দিলিনি যে বড়? খিদে আমার পেট চুঁচু করছে, আর তুই কিনা এখনো দাঁড়িয়ে রয়েছিস? ওই সুতোর গোড়ায় চচ্চড়ির ডাঁটাগুলো গেঁথে দে শিগগির। বলেই ফ্যাঁচ ফ্যাঁচ করে বার কয়েক হাঁচলে ভূতটা। রুমি সারা গা শিরশির করে কাঁটা দিয়ে উঠল। ভূত বলে ভূত, অন্ধকারেও দেখতে পায় সবকিছু। চচ্চড়ির বাটিটার দিকেও চোখ পড়েছে তাহলে। যাকে চচ্চড়ি খাইয়েই যদি পার পাওয়া যায়, মন্দ কি? একটু নিশ্চিন্ত হলো রুমি। কালো সুতোটা হাতে টেনে নিলে সুতোর গোড়ায় একটা ছুঁচলো পেরেক বাঁধা। চচ্চড়ির ডাঁটা আর আলু বেগুনের টুকরোগুলো রুমি এক এক করে গেঁথে দিতে লাগলো পেরেকটার মাথায়। ভূতটা আতা গাছের মগডালে বসে সুতোটা টেনে টেনে মুখে পুঁততে লাগলো। খেতে খেতে বললে ভূতটা, বাহ 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 বাহ, খাসা রেঁধেছে তো। অনেকদিন এমনি রান্না খাইনি রে। হ্যাঁ, আর একদিন আনবি কিন্তু, বুঝলি? এবার যা। ভূতটার খাওয়ার রকম সকম দেখে রুমির ভয় কেটে গেল অনেকটা। শেষ টুকরো টাকরা পেরেকে গেঁথে দিয়ে জিজ্ঞেস করলে, আচ্ছা, তুমি কি ভূত গো? মামদ ভূত, না গেছো ভূত, না ওরক্ষ ভূত? রুমির কথায় খিলখিল করে হেসে উঠল ভূতটা। হাসতে হাসতে বলল, না রে না, ওসব কিছু নয়, আমি হচ্ছে গিয়ে চচ্চড়ি ভূত। বলেই আবার খিক খিক করে হাসি। চচ্চড়ি ভূত? রুমির যেন বিশ্বাসই হলো না। যা, তাই আবার হয় নাকি? আমার সঙ্গে চালা কি? বলবে না তো বলো না, ভয় গেল আমার। বিশ্বাস হচ্ছে না বুঝি? আচ্ছা বেশ বেশ, তোর নামটা কি শুনি? হেজি না পেজি? আবার সেই বিটকেল হাসি। রুমির রাগ হলো বড্ড ভূতটার উপর, আর কথা না বলে সে ছুটে পালালো বাড়ির দিকে। পরদিন রাত্রিরে লাউ চিংড়ির ঘন্ট রাঁধছিলেন মা। রুমি চুপি চুপি এসে বাটি এগিয়ে দিলে। মা বললেন, যা পালা, এখন আর চিখে দেখতে হবে না। না মা, চাকবো না। একটা কথা, আমি বলছিলাম কি, বুক্কাদের বাড়িতে একটু দিয়ে এলে হয় না? সেদিন ওরা বলছিল। ও এই কথা, তা বেশ তো, রান্না হয়ে যাক আগে, তারপর গিয়ে দিয়ে আসিস এক বাটি।
খুশিতে দৌড়লো রুমি রান্নাঘর থেকে। চিরুনি দিয়ে চুল আঁচড়াতে লাগলো। তক্ষুনি চুল আঁচড়ে লাল রিবন দিয়ে বিনুনি বাঁধলো দুটো। কুমকুমের টিপ পড়ল একটা কপালের ঠিক মাঝখানে। ঘুরিয়ে ফিরিয়ে মুখটা দেখলো আয়নার দিকে চেয়ে। তারপর গোলাপি রঙের তুলতুলে শাড়িটা পরল পেঁচিয়ে পেঁচিয়ে। রান্নাঘর থেকে মা ডাকতেই পায়ে পায়ে এগিয়ে এলো রুমি। টুক করে লাউ চিংড়ির বাটিটা নিয়ে চলে যাচ্ছিল। হঠাৎ চোখ পড়তেই মা বলে উঠলেন, এ কি রে, রাতের বেলা এত সাজগোজ করে যাচ্ছিস কোথায়? লজ্জায় কান দুটো লাল হয়ে উঠল রুমির। কোনো মতে পালালো বাটিটা হাতে নিয়ে। পায়ে পায়ে শাড়ি জড়িয়ে যাচ্ছিল। মনে হচ্ছে এই বুঝি পড়ল হোঁচট খেয়ে। বাঁশের সাঁকো পেরিয়ে এলো রুমি। আতা গাছের নিচে এসে দাঁড়ালো। অন্ধকারে ছেয়ে গেছে তখন চারিদিক। ঝিঝি আর জোনাকির দৌরাত্রি বেড়েছে বড্ড। খানিকক্ষণ এদিক ওদিক উঁকি টুকি দিয়ে রুমি ডাকলে, চচ্চড়ি ভূত, ও চচ্চড়ি ভূত। আতা গাছের ডালগুলো দুলে উঠল হঠাৎ। খসখস শব্দে শুকনো পাতা ঝরে পড়ল কয়েকটা। তারপর উত্তর এলো নাকি সুরে, আয় আয় হায়, এসেছিস তুই? আমি জানি তুই আসবি, তাই তো বসে রয়েছি তখন থেকে। বসে বসে কখন যে ঘুমিয়ে পড়েছি। বলো তো তোমার জন্য কি এনেছি আজকে? বলবো না, নিচে না নাম নেই, দেবই না আমি। লাউ চিংড়ির বাটিটা দু হাতে চেপে রইল রুমি। চচ্চড়ি ভূত হাসবার চেষ্টা করে বললে, নিচে নামবো? তবে যে আমাদের জাঁদ যাবে রে। না 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 না, এখান থেকেই খাবো। তুই বরং সুতোর গোড়ায় গেঁথে দে। ওসব আর হচ্ছে না বাবু আজকে। নিজে নেমে এসে শিগগিরি, নইলে কিচ্ছু মিলবে না। জান যাবে না ছাই। খালি মিথ্যে কথা তোমার। মৃত্যু কথা কয়। নেমে এসে শিগগিরি, লাচুরিটা জুড়িয়ে গেল যে। লাউ চিংড়ি! পেটুক বটে ভূতটা। লাউ চিংড়ির নামে সুসুর করে নেমে এলো আতা গাছের মগডাল থেকে একেবারে রুমির পায়ের কাছে। এবার সত্যি সত্যি ভূত দেখতে পেল রুমি। আঁতকে উঠে পিছিয়ে গেল 3 পা। বুক ঢিপ ঢিপুনি শুরু হলো ওর। ভূত নয়তো কি, মুখের অর্ধেকটা মাংস নেই। চাও বা আছে চিমসে জটলা পাকিয়ে রয়েছে এক এক জায়গায়। ঠোঁটের ওপর শুধু দুটো কালো গর্ত ছাড়া নাকের আর কোনো বালাই নেই। চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে এসেছে নিজেদের থাকবার জায়গা থেকে। নিচের গোড়া চোরালটাই দেখা যাচ্ছে বাইরে থেকে। কোদাল কোদাল দাঁতগুলো উঁচিয়ে রয়েছে ত্রিশূলের মতো। একটা কিম্ভূত কিমাকার চেহারা। একেই বলে ভূত। আতা গাছের ডালে ডালে ঘুরে বেড়ায় আর নাকি সুরে কথা কয়। অবাক হয়ে ওর দিকে এক দৃষ্টে চেয়ে রইল রুমি। চচ্চড়ি ভূত বললে, হলো তো ভূত দেখা। এবার আমি গাছে উঠি, কেউ দেখে ফেললে আমার গোল বাঁধাবে। রুমি বললে, না না, যেও না এখন। লাচুরি খাবেন না, তোমার জন্য এনেছি যে লাউ চিংড়ি। লাউ চিংড়ি! খুশিতে ওর চোখ দুটো জল জল করে উঠল। রুমির লাউ চিংড়ির বাটিটা এগিয়ে ধরলে। চচ্চড়ি ভূত গপ গপ করে খেয়ে নিলে সবটা। খেতে খেতে বললে, সুন্দর হয়েছে, খসা হয়েছে। আমার মাও ঠিক এমনি রাখত। তোমার মা? হ্যাঁ রে হ্যাঁ, আমার মা। তোর যেমনি মা আছে, ঠিক তেমনি আমারও একটা মা ছিল। যাককে যাই, আমি এবার যাই। না না, এক্ষুনি যেও না। আচ্ছা, তুমি ভূত হলে কেমন করে? সে অনেক কথা। তুই ছোট্ট খুকি, ওসব বুঝবি নে। হ্যাঁ বুঝবো, খুব বুঝবো। তুমি বলো তো। নাছোড় বান্দা রুমি চচ্চড়ি ভূতকে ধরে বসল। খানিক পরে চচ্চড়ি ভূত বলতে শুরু করলো। বলতে বলতে ও চোখ দিয়ে জল পড়ছে টপ টপ করে। সে অনেক দিন আগেকার কথা। কতদিন আগে ঠিক মনে নেই। পলাশডাঙ্গায় সেনপাড়ার পাশেই ছিল ওদের খড়ের চালা।
ওখানেই থাকতো একটা 15-16 বছর বয়সের ছেলে, তার মা আর একটা ছোট্ট বোন। ছেলেটির নাম মদন। ওর বাবা মারা গিয়েছিল অনেক দিন আগেই, সে কথা ওর মনে পড়ে না একরকম। মা আর বোনকে নিয়েই মদনদের ছোট্ট সংসার বেশ কেটে যাচ্ছিল। কিন্তু ঠাকুরের কোপ পড়ল হঠাৎ। সে রাতটার কথা বেশ মনে আছে মদনের। ঘুমে অচেতন সবাই। আচমকা একটা চিৎকারে ধড়মড় করে উঠে বসলো বিছানায়। উঠেই তার চক্ষু স্থির। আগুন লেগেছে বাড়িতে। বাইরে লোকজন জড়ো হয়েছে অনেক, কিন্তু কেউ সাহস করে ঘরে ঢুকতে পারছে না। এদিকে আগুনের শিখা লক লক করে এগিয়ে আসছে খড়ের চালা আর দরমার বেড়া ডিঙিয়ে ঘুমন্ত মানুষগুলোর দিকে। মুহূর্তে মন স্থির করে ফেলল মদন। ঘুমন্ত মাকে পাঁজা কোলা করে তুলে নিল, তারপর ঝাঁপিয়ে পড়ল সেই আগুনের ভেতর। কোনো রকমে দেয়াল হাতড়ে হাতড়ে দরজার কপাট খুলে বেরিয়ে এলো ঘর থেকে। মার সংজ্ঞাহীন দেহকে ঘিরে ধরেছে তখন লোকজন। কিন্তু মদন, ওর যে তখন আরও কাজ বাকি, নিঃশ্বাস ফেলার সময় নেই। তখনই সে ঢুকে পড়ল সেই আগুনের কুণ্ডলির ভেতর। আবার কিছুক্ষণ এলো পাথারি খোঁজা। তারপর এক সময় পেয়ে গেল ছোট্ট বোনটিকে। ওকেও ঠিক আগের মতো নিয়ে এলো বাইরে। শেষ হলো ওর কর্তব্য। কিন্তু সে নিজে তখন সম্পূর্ণ কাহিল হয়ে পড়েছে। চেহারাটা তার হয়ে গেছে বিভৎস। কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে এদিক ওদিক চেয়ে লুটিয়ে পড়ল মাটিতে। তারপর আর কিচ্ছু মনে নেই তার। জ্ঞান যখন ফিরল তখন নিশুত রাত। চারিদিক থেকে অবিশ্রান্ত শিয়াল কুকুরের ডাক শোনা যাচ্ছে। ধীরে ধীরে ওর মনে পড়ল সব কথা। বুঝতে পারল মৃত মনে করে গ্রামের লোকেরা তাকে ফেলে গেছে শ্মশানে। ভয়ে গা ছমছম করে উঠল তার। এখন যাবে কোথায়? গ্রামে ফিরে যাবার পথ বন্ধ। সবাই জানে সে মৃত। কয়েকদিন খিদের তাড়ায় এখানে ওখানে ঘুরে বেড়ালো। যারা ওকে দেখতে পেল ভয় পালালো তুত্তার করে। এদিকে খিদের জ্বালায় সে পাগল। শেষকালে একটা উপায় ঠিক করলো। আগুনে পুড়ে চেহারাটা তো বিভৎস হয়েই ছিল, নাকটা না থাকায় গলার আওয়াজটা হয়ে গেছিল নাকি। এবার এক গাছ থেকে আর এক গাছে ঘুরে বেড়াতে লাগলো ভূত সেজে। নাকি সুরে কথা আর ওই ভয়ঙ্কর চেহারা। যারাই সামনে পড়তো ভয়ে পালাতো। কেউ কেউ আবার পুজো দিতে শুরু করলো বেল গাছের তলায়। এমনিভাবেই কাটতে লাগলো তার দিনগুলো। শুনতে শুনতে তন্ময় হয়ে গেল রুমি। অনেকক্ষণ পর্যন্ত কোনো কথা বেরোলো না ওর মুখ দিয়ে। শুধু বড় বড় দুটো জলের ফোঁটা টপ টপ করে পড়তে লাগলো দু চোখের কোণ বেয়ে। গপ্পটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। কেমন?